আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৭। অতিরিক্ত রাগে আবিরের তমাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়ো হয়ে তৈরি হয়ে নিচে নামছে আবির। মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে ও সাইডে হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে। মেঘ একদৃষ্টিতে তাকিয়ে আছে। মানসিক টানাপোড়েনায় ভুগছে মেয়েটা। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলে যেন খেই হারায় বারবার। হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশীর। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক চাউনি তেমন মারাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরে ছাঁচালো গন্ধ, সাথে তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। সহসা ঘোর কাটে মেঘের। সিঁড়িতে আবির ভাই নেই। কয়েক কদমে আবিরে পৌঁছে গেল মেইন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিয়া খান ডাকলেন, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? মেঘ পিছনে ফিরে তাকায় সেদিকে। আবির চৌকাঠের বাইরে পা রাখতে রাখতে ব্যস্ত ঘর করিত কণ্ঠে বলে দিল, বাইরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি সে, ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায়। মেঘ ঢায় দাঁড়িয়ে আছে সিঁড়ি নিচে। কিছুই যেন ঢুকছে না তার ছোট্ট মাথায়। কয়েক মিনিট পর মেঘও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া। আগামীকাল রবিবার, কোচিংয়ে পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন, সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে। রাত ৯টায় খেতে বসেছে সবাই। খানবাড়ির খাবার টেবিলটা অনেকটা লম্বা। টেবিলের একপাশে প্রস্থ বরাবর বসে আছে আলী আহমেদ খান, খানবাড়ির বড় কর্তা। ওনার বিপরীত কোণে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এ বাড়িতে কারণ নেই। একপাশে ৪টা চেয়ার, ইকবাল খান, আদি, তানভীর ভাইয়া আর আবির ভাইয়ার চেয়ারে একপাশে। আবির ভাই না থাকাকালীন ওই চেয়ারে সরানো হয়নি। অন্য পাশে ৩টি চেয়ার, মোজাম্মেল খান, মিম আর মেঘের। মেয়ে মানুষের গায়ে ঘেঁষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে ৩টা চেয়ার দূরে দূরে রেখেছেন। যদিও মেহমান আসলে আরও ৩-৪টা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে। এত বছর আবির ভাই না থাকায় মেঘ একেবারে কর্নারের চেয়ারটাতে বসতো। আবির ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয়। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়াটা দুটোই মেঘের কাছে সমান। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা, বুকের ভেতর উথাল পাথাল ঢেউ সামলানো, সেই ধারালো চোখের চাহনি প্রতিবার যেন পিস পিস করে কাটে অষ্টাদশের হৃদয়টা। এদিকে বোকা মেঘ এখনো অনুধাবনই করতে পারছে না আবির ভাই কি তার শুধু ক্রাশ, নাকি সে তার প্রেমেও পড়েছে। আচমকা আলী আহমেদ খানের রাশবাড়ি কণ্ঠে মেঘে গাঢ় চিন্তায় ব্যাঘাত ঘটল। আলী আহমেদ খান, আবির কোথায়? অফিসের কাজ তো সে সন্ধ্যাবেলায় শেষ হয়, তাহলে এত রাতে কোথায় সে? মালিয়া খান তথস্থ ভঙ্গিতে বললেন, ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। আলী আহমেদ খান, ছেলেদের নিষেধ কর রাতের বেড়াতে বাইরে ঘোরাঘুরি না করতে। ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাই তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধুদের তো একটু সময় দিতে হয়। আলী আহমেদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন। ওঠার আগ মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন, শাহরিয়ার কেমন পড়াচ্ছে মা? মেঘ নরম স্বরে বললেন, আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছেন। আর কোনো কথা বললেন না। উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নিজের রুমে চলে গেলেন। তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে গেল। খাবার টেবিলে বসে খাচ্ছেন খানবাড়ির ৩ বাদর। মেঘ বড় বাদর, মিম হলো মেজ বাদর আর আদি হলো সবচেয়ে ছোট বাদর। ৩জনের রাজ্যের গল্প মেতেছে। হালিমা খান এসে ধমক দিলেন, এই মেঘ, তোর কি এখন বাদরামি করার সময়? ২ দিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে। পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকিস সবসময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোনো রকম খাবার শেষ করে রুমে চলে গেল। পড়াশোনায় মনোযোগ দিল। আবির কত রাত ফিরেছে সে হদিস কেউ রাখেনি। তানভীর ফিরেছে ১১টায়। তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন। তানভীর মাকে ঘুমিয়ে যেতে বললেন, তারপরও হালিমা খান ১২টা পর্যন্ত অপেক্ষা করলেন, আবির ফেরেনি। তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। আবির ফিরল রাত ২টার দিকে। কোনো রকম ফ্রেশ হয়ে বেলকনিতে পাতার চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। দৃষ্টি নিবন্ধ দূরে ওই চাঁদের। কিছুক্ষণ পর পর মেঘে ঢেকে যায়, আবার আলোকিত হয়। আবির কি যেন ভাবে খানিকক্ষণ। তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো, তুই কি কোনোদিন শুধরাবি না? কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল ৮টায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম, মেঘ, আদি, তানভীর আর কাকামণি ইকবাল খান। বড় দুই ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো, চুপ থাক। আজ যেন কিছুই করল না। মেঘ আর মিম আপন মনে গল্প করে খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙলো কারো চেয়ার টানার শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালো।
আবিরের নিখাত দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ। মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতর ধুকপুকের মাত্রা বাড়ছে, তার সাথে নিযুক্ত হলো চিন্তার ছাপ। মাথা নিচু করে মনে মনে বলল, আবির ভাই সারা রাত ঘুমায়নি, ফ্যাকাশে হয়ে আছে মুখটা। কি হয়েছে ওনার? এসব ভেবেই মেঘ আটকে উঠছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে। রাতে কখন ফিরেছে উনি? কোথায় ছিলেন সারা রাত? সব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। মিমের ডাকে স্বাভাবিক হয়ে গেল মেঘ। মিম খাওয়া শেষ করে উঠে যাচ্ছে। এতক্ষণে তানভীর আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন। খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যে না উঠতে যাবে, আবির ভাই মেঘের প্লেটে আরো 2-4 মাছ ভাত দিলেন। মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখ পড়লো আবিরের দিকে। আবিরের তামাটের মুখটা দেখে চোখ নামিয়ে নিল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপর উঠবে। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি, খাস না খাস না, এখন চুপচাপ খা। একটা কথা বলবি তো 1 চামচ ভাত দিব। মেঘের চিবুক গলায় ঠেকলো। অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলে উঠল, মেঘাপু আমার খাওয়া শেষ, তুমি লাস্ট, হা হা হা। মেঘের মুখটা আরো ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগে 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। মেঘই ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবিরের বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, তাই মেঘ ফার্স্ট হয়ে গেছে। আদির আগে খাওয়া শেষ করলে অন্ততপক্ষে সেকেন্ড হতো। আবির ভাইদের উপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ। সঙ্গে সঙ্গে মনোযোগ বিঘ্ন ঘটলো। মনে মনে বলল, আবির ভাইকে কি জিজ্ঞাসা করব কি হয়েছে? ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে। মেঘ জিজ্ঞাসানেত্রী যুগল আবিরের মুখের পানে। মেঘের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি জিজ্ঞাসা করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইকে দেখলেই প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম হলো না। মুখটা দিয়ে টু শব্দ বের করতে পারছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাসটা টেনে ঠক ঠক করে পুরো গ্লাস পানি শেষ করলো। আবির এদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়ায় মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে, তাই কোনো রকম কাঁপা কাঁপা পায়ে বেসিনে চলে গেল। আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ, তাই আর কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকম রুমের উদ্দেশ্যে ছুটলো মেঘ। সিঁড়িতে এমনভাবে ছুটছে যেন থামলে তার পায়ের শিরশির গড়িয়ে পড়বে নিচে। 9:30 কি 40 বাজে আবির বাসা থেকে বের হচ্ছে। বড় আব্বু আর চাচ্চু সে সকালে অফিস চলে গেছেন, তাই আবির একটু পরে গেলেও সমস্যা নেই। আবিরের পিছুটা পিছনে মেঘও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে আসতে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই বাইক ঘোরাচ্ছেন। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সেদিন প্রথম তা এখানে দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশের ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যান জ্ঞানে শুধু আবির ভাই। অষ্টাদশের খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মিম আদি কেউই ওঠেনি। মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশে নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবলো, আবির ভাইকে আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজলো, মেঘ। নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব, তারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। মেঘ চুপসে গেল, চোখ নামিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে। মনে মনে ভাবলো, আবির ভাই কি সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন? আবির চোখ মুখে বিরক্ত নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? মেঘ যেন আহাম্মক হয়ে রইল। আবিরের কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে যেন তোকে বাইরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি, তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসও যাবে না। ছোটবেলার মাইটটায় আশা করি ভুলিস নাই। এইটুকুন বলেই আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘে নিজের প্রতি নিষ্প্রিয় শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্দোলিত, ক্রাশ হওয়া প্রেম প্রেম অনুভূতি সবই যেন পানি। আরে না না, বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারলো। মনে পড়ে গেল ছোটবেলার আবিরের মারের কালো অধ্যায়। ছোটবেলায় আবিরে মেরেছিল শুধু তাকে, আজ পর্যন্ত মা বাবা এমনকি তানবের এত ধন পায়, সেও কোনোদিন মেঘের গায়ে হাত তোলেনি। এত বছর পর আবির ভাই ফিরল। আবির ভাইকে দেখে মেঘ পুরনো সবকিছু বয়ে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবেমাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল বেটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকা রক্ত জবার ন্যায় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই।
হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতে বন্যা বলল, কিরে তুই আসবি না? মেঘ কথা না বলে কেটে দেয় কল। মেঘের গাল চুপচুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যে বসেও যেন কপালের ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে ওষ্ঠ উল্টালো। মনে মনে স্থির করলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না। আবির ভাই সত্যি হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে? আমি ওনার কোন ফাঁকা দানে মই দিয়েছিলাম? ওই কণ্ঠে মনে মনে ভাবলো মেঘ। এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসে স্যার আসতে আসতে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কিরে আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবে বলছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকায় বন্যার দিকে, তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে, দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনলো। তারপর শব্দে হেসে উঠল বন্যা। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা আবার আস্তে আস্তে ধীরে কণ্ঠে বলল, আমি সেদিনই বলেছিলাম ওসব ক্রাশ ট্রাশ কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এর মধ্যে ক্লাসে স্যার আসছেন। দুজনে ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালে শাসন বলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ। ছোট ভাই বোনদের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একবারের জন্য নিচে আসলো না মেঘ। মিম আর আদি কয়েকবার ডাকতেও গিয়েছিল। দরজা লাগিয়ে পড়ছে মেঘ, আসবে না বলেছে। সন্ধ্যার পরপর বাড়িতে ফেরে আবির। চোখ মরচে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখে পড়ে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া চিকেন পাকোড়া বানাবে প্লিজ। মা কাকিয়া তিনজনে যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চায় না কখনো। খাওয়া নিয়ে কখনো নাক ছিটকায় না, পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা, শ্বাস নিচ্ছে না মনে হচ্ছে। আবির ঠোঁট বাইয়ে কিছুটা আসলো, তারপর সব রেখে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল। 10 মিনিট রেস্টটুকু নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। একটু সামনে আসতেই চোখে পড়লো মেঘের রুমের দরজা খোলা। মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসলো। ভাইকে দেখে মিম আর আদি আগে ছুটে পারলো। না হয় এসে বলবে পড়াশোনা নেই। আবিরকে মালিয়া খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল। কই তুই? তানভীর, আমি তো পার্টি অফিসে ভাইয়া, কোনো দরকার? আবির, কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে ভাইয়া? আবির সশব্দে এসে বলল, দূর কিছু হয়নি, চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। তানভীর, আচ্ছা আসছি। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে পড়ার রুমে বসা অষ্টদশীর। বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেকে প্রশ্ন করলো, আবির ভাই হাসছে, উনি বাসায় ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেয় ব্যস্ত হলো মেঘ। তানভীর ফিরেছে 5 থেকে 7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সমপেক্ষ ব্যাপার, তা তাদের জানাই আছে। এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন কাটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটর আসার জন্য। 40 মিনিট লেট, এখনো আসছে না। কি করে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবে যেয়ে ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকলো, মেঘ এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনে কিছুটা কেঁপে উঠল। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রাঙা জামা পরেছে, মাথায় ওড়নার দেওয়া, পেট পিঠ সবটা ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাই নিজের মধ্যে সমস্করা ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ার হাসিতে মগ্ন। 3 দিনে ওই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে।
বরাবরে যেন গম্ভীর। সেই বাইক কেনার দিনও একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল। সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরেই হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পাকোড়া খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড়সড় টাসকি খেলো। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছর এরকমের ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবার ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি নে। মেঘ দুপা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরাই খাও, আমি খাবো না। আবার পরের রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবিরও আর বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার। ভাই ডেকেছে বোধহয় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটোর জন্য অপেক্ষা করলো আরো 30 মিনিট। পড়তে পড়তে খিদা পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিশ নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞাসা করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবে উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বলল খিদে পেয়েছে। তেমন কথা নেই কারো মুখে। আবির কোনোরকম অল্প খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবে হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে, এ বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া, আবির ভাই আমায় পাবি না, বকবে কিভাবে আর মারবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে?